হাই অল গভর্নমেন্ট জব এসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি ক্লাস মক টেস্ট নাম্বার 71। প্রতিদিন আমরা 25 করে জেনারেল সায়েন্সের কোশ্চেন ডিসকাস করছি। যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে তোমাদের আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন জেনারেল সায়েন্স থেকে আসবে। তো গ্রুপ ডি পরীক্ষায় পাস করতে গেলে আমাদের জেনারেল সায়েন্স আমাদের খুব ভালো স্কোর করতে হবে। এখানে মনে রাখবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে টপিক থেকে প্রশ্ন আসবে, তার সাথে 2-3টে ফিজিক্স এন্ড ম্যাথ তোমরা পেয়ে যাবে। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলো লিংক এখান থেকে পেয়ে যাবে। টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021 এই গ্রুপটা জয়েন করবে। এখানে তোমাদের গ্রুপ ডি পরীক্ষা রিলেটেড অনেক ফ্রি পিডিএফ দিয়ে রেখেছে এবং আরো অনেক পিডিএফ দেওয়া হবে। এছাড়া ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিতে পারো। এবং তোমরা যারা প্রপার ভাবে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই স্টাডি মেটেরিয়াল গুলো অ্যাভেলেবেল রয়েছে। 129 নম্বর মক টেস্ট থেকে 108 মক টেস্টের টিসিএস প্যাটার্নে 3000 জিকে, 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন এবং 2400 এনটিবিসি ভলিউম 1 এবং ভলিউম 2 তোমাদের এনটিবিসি সিবিটি 1 এর কোশ্চেন্স। তো প্রত্যেকটা পিডিএফ লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিও প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ মাধ্যমে কেউ যদি নোটগুলো বাই করতে চাও এই নাম্বারে আমাকে মেসেজ করবে। প্রথম প্রশ্ন দেখো তোমাদের জন্য যেটা দেওয়া রয়েছে যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ যদি 80 ডিগ্রি হয় তাহলে আপাতন কোণ হলো কত। তো এখানে মনে রাখবে অ্যান্সার হচ্ছে 40 ডিগ্রি। কিভাবে হচ্ছে এখানে দেখে নাও। যে প্রতিফলনের সূত্র সেই অনুযায়ী আলোক রশ্মি কোনো পৃষ্ঠে প্রতিফলিত হলে প্রতিফলন কোণ এবং আপাতন কোণের মান সমান হয়। এবার দেখো আপাতন কোণ সমান যদি প্রতিফলন কোণ হয় তাহলে তুমি এখান থেকে লিখতেই পারো, প্রশ্ন অনুষ্ঠানে বলেই দিয়েছে যে আপাতন রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে মধ্যস্থ কোণ হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারছো যে আপাতন কোণ প্লাস প্রতিফলন কোণ সমান যদি 80 ডিগ্রি হয় এবং আপাতন কোণ ইকুয়াল টু যেহেতু প্রতিফলন, তো যে কোনো একটা আমি ধরে নিতে পারি, তো দুটোই ধরে নিলাম আপাতন কোণ। তাহলে 2 ইন্টু আই ইকুয়াল টু কি হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আই ইকুয়াল টু কি হবে 40 ডিগ্রি, 80/2 মানে হচ্ছে 40 ডিগ্রি। তো অ্যান্সার কি হচ্ছে অপশন বি। নেক্সট চলে আসি, নিম্নলিখিত কোন অঙ্গটি স্ত্রী বংশবৃদ্ধির অংশ নয়। এগুলোর মধ্যে কোন অঙ্গটি স্ত্রী বংশবৃদ্ধির অংশ নয়। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ভাস রেফারেন্স, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো এটা অনেক মেরুদণ্ডী প্রাণী পুংজননতন্ত্রের একটি অংশ যা এপিডিডাইমিস থেকে শুক্রাণু বহন করে ইজাকিউলেটরি ডাক্ট বা নিক্ষেপক নালিকায় পৌঁছায়। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নিম্নলিখিতর মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে রয়েছে। তো এটা আমাদের পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে, আমাদের 18 নম্বর গ্রুপ যেটাকে নিষ্ক্রিয় গ্যাস বলি। এবং চতুর্থ পর্যায়ে কোনটা, এটা প্রথম পর্যায়ে হিলিয়াম, সেকেন্ড পর্যায়ে নিয়ন, থার্ড পর্যায়ে আর্গন, ফোর্থ পর্যায়ে কি রয়েছে ক্রিপ্টন, ফিফথ পর্যায়ে তোমাদের রয়েছে জেনন, সিক্স রেডন এবং সেভেন্থ রয়েছে অগ্নেশন। তোমার কাছে জানতে কি যাচ্ছে ফোর্থে, তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন এ। ওকে, নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, মানে এটা চতুর্থ পর্যায়ে রয়েছে। আই হোপ প্রত্যেক বুঝতে পারলে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাই অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার, যেহেতু এটা চতুর্থ পর্যায়ে রয়েছে। নেক্সট চলে আসি, নিচের কোনটি বিপরীত অভিমুখে ক্রিয়া করে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ঘাত এবং ওজন, এরা বিপরীত অভিমুখে ক্রিয়া করে। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। প্রকরণ হলো কি, প্রকরণ হলো কি, প্রকরণ এটি হচ্ছে অল অফ দিস, মানে হচ্ছে কি একই পিতার মাতা সন্তানের মধ্যেকার পার্থক্য, পিতা মাতা সন্তানের মধ্যেকার পার্থক্য এবং একই প্রজাতির স্বতন্ত্র জীবের মধ্যেকার পার্থক্য। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন এ অল অফ দিস। যেই মৌলগুলির পরমাণুর আকার বৃহৎ তারা কোন ধরনের বন্ধন তৈরি করে। এবং এই একই প্রশ্ন বহুবার তোমাদের রিপিট হয়েছে, দেখবে এবারও তোমাদের কারো না কারো শিফটে পেয়ে যাবে। তো অ্যান্সার কি হচ্ছে, যেগুলো খুবই বড় পরমাণু আকার হয়ে থাকে সেগুলোর তোমাদের বন্ধন বা বন্ড যেগুলো সেগুলো হচ্ছে খুবই দুর্বল প্রকৃতির হয়ে থাকে। কোন পদার্থের একটি মোলের মধ্যে রয়েছে 6.023 × 10⁻23 কণা, যদি কার্বন ডাইঅক্সাইডের 3.0115 × 10⁻23 কণা উপস্থিত থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোলের সংখ্যা কত। এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 0.5। কিভাবে আসছে, সবার প্রথম দেখো পদার্থের মোল সংখ্যা হচ্ছে 1 মোল সমান 6.023 × 10⁻23 কণা দেওয়া রয়েছে। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, 44 গ্রাম তোমার কার্বন ডাইঅক্সাইড সমান এর যে মোল হচ্ছে সেটা হচ্ছে 1 মোল। এবার এখানে তোমার জানতে চেয়েছে কি কার্বন ডাইঅক্সাইডে 3.0115 × 10⁻23 কণা উপস্থিত রয়েছে। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে কার্বন ডাইঅক্সাইডের 3.0115 × 10⁻23 কণার মধ্যে মোল সংখ্যা হচ্ছে, মানে কার্বন ডাইঅক্সাইড কণা বাই যেটা রয়েছে মোল, যে একটা পদার্থের যে মোল যেটা রয়েছে। তো এইটা যদি তুমি কাটাকাটি করো পনেরো, এটাকে এটা গেল 3.105, এটা 1 এবং এটা যদি এটা থেকে ভাগ করো এটা 2 পাবে, মানে 1/2, 1/2 তুমি লিখতে পারো 0.5। তো সেটা এখানে লেখা হয়েছে। তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। চাঁদে একটি বস্তুর ওজন পৃথিবীতে তার ওজনের ড্যাশ ভাগ হবে। পৃথিবীতে যদি
60 নিউটন হয়ে থাকে, চাঁদে নিয়ে গেলে কি হয় 1/6 গুণ হয়ে যায়, মানে হচ্ছে কত 10 নিউটন। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 1/6 গুণ। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। আধুনিক পর্যায় সারণীতে কতগুলি শ্রেণী এবং পর্যায় রয়েছে? শ্রেণী হচ্ছে কোনটা, এইগুলো মডার্ন পিরিয়ডিক টেবিলে এগুলো যেগুলো রয়েছে টোটাল কতটা রয়েছে 18টা। এবং পর্যায় কতগুলো রয়েছে বা পিরিয়ড কতগুলো রয়েছে, এখানে দেখো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, তাহলে 7টা। তাহলে অ্যান্সার কি হয়েছে 18টি শ্রেণী 7টি পর্যায়। অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। এগুলো যেন কারোর ভুল না হয় পরীক্ষায়। সোডিয়াম সালফেটের রাসায়নিক সূত্র হলো কি? এবং দেখতে পাবে প্রত্যেক শিফটে একটা করে প্রশ্ন এখান থেকে আসবে, যে কোনো একটা তোমাকে সূত্র জিজ্ঞেস করবে। তো সোডিয়াম সালফেটের রাসায়নিক সূত্র হচ্ছে Na2SO4। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। যখন জিঙ্ক সালফেট দ্রবণে কপার ধাতু নিমজ্জিত করা হয় তখন নিম্নোক্ত কোন ঘটনাটা ঘটে থাকে? তো জিঙ্ক সালফেট দ্রবণে যখন কপার ধাতুকে নিমজ্জিত করা হয় তখন কোনো প্রতিক্রিয়া ঘটে না। এর কারণ হলো কি, যে কপার হচ্ছে লেস ইলেকট্রোপজিটিভ দেন জিঙ্ক। দেখো এই যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো কপার কোথায় রয়েছে, কপার এখানে রয়েছে, এবং জিঙ্ক কোথায় রয়েছে, জিঙ্ক হচ্ছে এখানে রয়েছে। এবং জিঙ্ক কি হচ্ছে, জিঙ্ক হচ্ছে কপারের তুলনায় বেশি রিঅ্যাক্টিভ, এবং যখন বেশি রিঅ্যাক্টিভ এলিমেন্টের সাথে তোমাদের কোনো রিয়াকশন হয় তখন কোনো প্রতিক্রিয়া ঘটে না। তো এখানে সেজন্যই বলেছে জিঙ্ক সালফেট দ্রবণে কপার ধাতু নিমজ্জিত করলে কোনো প্রতিক্রিয়া ঘটছে না। এবং এখানে রিয়াকশনটা দেখে নাও, জিঙ্কের সাথে কপার সালফেট, এখানে চলে আসছে জিঙ্ক সালফেট এবং কপার এখানে উৎপন্ন হচ্ছে। তো এটা তোমরা একটু মনে রাখবে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এইটা এখানে আর একটু বুঝিয়ে দেখো, যে এখানে যে প্রশ্ন দিয়েছে জিঙ্ক সালফেটে যখন কপার দ্রবণ করছে, কিন্তু যদি দেখো জিঙ্কের সাথে বা কপার সালফেট দ্রবণে যদি জিঙ্ককে তোমার নিমজ্জিত করা হয়, তাহলে তখন কি হবে, তখন এই যে কপার রয়েছে এটা আলাদা হয়ে যাবে, এবং এই যে SO4 রয়েছে এর সাথে জিঙ্ক জয়েন্ট হয়ে যাবে, যে এটা SO4। কারণ হলো কি, কারণ হচ্ছে কপারের তুলনায় জিঙ্ক হচ্ছে বেশি রিঅ্যাক্টিভ, এবং যেটা বেশি রিঅ্যাক্টিভ এলিমেন্ট হয় সেটাই সব সময় ক্রিয়া করে থাকে। ওকে, নেক্সট চলে আসি, যদি একটি ছেলে একটি গ্যাস ভরা বেলুন ছেড়ে দেয় যা উপরে উঠতে থাকে, তাহলে তার স্থিতিশক্তি কি হবে? তো সেখানে মনে রাখবে স্থিতিশক্তি বৃদ্ধি পাবে যত উপরে উঠতে থাকবে। তো অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। জলে দ্রবীভূত করলে নিচের কোন অ্যাসিডটি কম H+ আয়ন প্রদান করে? সেম প্রশ্ন ঘুরিয়ে এসছে, এবং আগের বার যখন এসেছিল সেখানে তোমাদের কেমিক্যাল যে ফর্মুলা সেটা দেওয়া ছিল, এখানে নামটা দেওয়া হয়েছে, সেই জন্য তোমরা কনফিউজ হয়ে যেতে পারো। তো অ্যান্সার একই হবে, অ্যান্সার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি, CH3COOH। আগে একবার এই সেম প্রশ্ন ছিল, সেখানে CH3COOH ছিল, মানে সংকেতগুলো সমস্ত দেওয়া ছিল। তো সেইটাও তোমাদের মনে রাখতে হবে যে অ্যাসিটিক অ্যাসিড যার সংকেত হচ্ছে CH3COOH, জলে অত্যন্ত দ্রবণীয়, কিন্তু শুধুমাত্র একটি ছোট্ট ভগ্নাংশ আয়নগুলিতে পৃথক হয়। এটি একটি দুর্বল তড়িৎ বিশ্লেষণ তৈরি করে, এবং এটি জলে দ্রবীভূত হলে এই কম H+ আয়ন প্রদান করে। তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। একই উচ্চতা থেকে বিভিন্ন ভরের বস্তু ছাড়া হলে সেগুলি একসঙ্গে মাটিতে পৌঁছাবে, এই উক্তিটি কে বলেছিলেন? তো মনে রাখবে একই উচ্চতা থেকে বিভিন্ন ভরের বস্তু ছাড়া হলে সেগুলো একসঙ্গে মাটিতে পৌঁছাবে, এটা বলেছিলেন গ্যালিলিও গ্যালিলি। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। কোনো বস্তু বা পদার্থ যার মাধ্যমে শব্দ বাহিত হয় তাকে কি হয়? দেখো শব্দ প্রেরণের জন্য একটা মিডিয়াম বা মাধ্যমের প্রয়োজন হয়। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি বস্তু 6 সেকেন্ড সময়ে 18 মিটার পথ এবং তারপরে আরো 4 সেকেন্ডে আরো 18 মিটার পথ অতিক্রম করে, গড় গতিবেগ কত? তাহলে 6 সেকেন্ডে সে যাচ্ছে 18 মিটার, তারপরে আরো 4 সেকেন্ডে সে আরো 18 মিটার যাচ্ছে, তাহলে টোটাল সে 10 সেকেন্ডে যাচ্ছে 36 মিটার। ওকে, তাহলে সে 1 সেকেন্ডে কত যাবে? 36/10 মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে কি 3.6 মিটার পার সেকেন্ড। তো অ্যান্সার কি হলো 3.6 মিটার পার সেকেন্ড। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। স্থানচ্যুতি পরিবর্তনের হার ড্যাশ হিসাবে পরিচিত? স্থানচ্যুতি বা ডিসপ্লেসমেন্ট এই পরিবর্তনের হার ড্যাশ হিসাবে পরিচিত? তো এটা বেগ বা ভেলোসিটি হিসাবে পরিচিত। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি বস্তুর ভরবেগ হলো 50 কেজি মিটার পার সেকেন্ড, এর ভর হলো 10 কেজি, তাহলে গতিবেগ কত? দেখো এখানে দেখো আমরা একটা জানি যে P = m/v। পি হচ্ছে কত 50 কেজি, এম হচ্ছে 10 কেজি, তোমাকে ভেলোসিটি বার করতে দিয়েছে, তাহলে v = তুমি ইজিলি লিখতে পারবে 50/10, তার মানে হচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। কিন্তু তুমি এইটা করলে না, কেন করলে না? কারণ তুমি স্মার্ট ভাবে পড়াশোনা করেছো,
গতিবেগ বা ভেলোসিটির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। অপশন গুলো দিয়ে তুমি যদি দেখো তাহলে একমাত্র দেখবে অপশন এ তে মিটার পার সেকেন্ড রয়েছে, বাকিটা দেখো মিটার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ইউনিট দিয়ে তাহলে অপশন এ তুমি চোখ বন্ধ করে অ্যান্সার করে দিয়ে চলে আসতে পারবে। এটা কখন পারবে? যখন তুমি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তো 3000 জেনারেল সায়েন্স খুব ভালোভাবে প্র্যাকটিস করো। ফিজিক্সের ম্যাথ গুলো দেখবে পিডিএফ আমি ডিটেলসে সলভ করে গেছি। ঘরে প্র্যাকটিস করো প্রত্যেকদিন, পরীক্ষায় দেখবে জেনারেল সায়েন্সও তোমাদের ভালো স্কোর হয়ে যাবে। তো সেটাই এখানে দেখো লিখেও করে দিয়েছি, আর একবার দেখে নাও যে ভরবেগ সমান 50 কেজি মিটার পার সেকেন্ড, ভর 10 কেজি, গতিবেগ তোমাকে বার করতে হবে। ফর্মুলা হচ্ছে কি পি ইকুয়াল টু এম ইন্টু বি, তাহলে ভি ইকুয়াল টু লিখতে পারি পি বাই এম, মানে 50/10, 5 মিটার পার সেকেন্ড। ড্যাশ সাধারণত বৈদ্যুতিক তাপ উৎপাদন যন্ত্রে ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে কোনটা বৈদ্যুতিক তাপ উৎপাদন যন্ত্রে ব্যবহার করা হয়? আমরা প্রত্যেকে জানি যে নাইক্রম এটি বৈদ্যুতিক তাপ উৎপাদন যন্ত্রে ব্যবহার করা হয়। A common nichrome alloy is 80% নিকেল and 20% ক্রোমিয়াম। তো এই যে নাইক্রোম এর মধ্যে নিকেল এবং ক্রোমিয়াম দিয়ে তৈরি হয় এবং এর মধ্যে খুবই অল্প পরিমাণ লোহাও থাকে, তো এটাও মনে রাখবে। নিম্নের কোনটি দর্পণের প্রতিফলক পৃষ্ঠের উপর অবস্থিত? এগুলোর মধ্যে কোনটি দর্পণের প্রতিফলক পৃষ্ঠের উপর অবস্থিত? আমাদের অ্যান্সার হচ্ছে মেরু বা পোল, অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এবং মেরু দর্পণের প্রতিফলক পৃষ্ঠের উপরে অবস্থিত। সোডিয়াম কার্বনেটের অণুতে ড্যাশটি পরমাণু বিদ্যমান। দেখবে রাত 9টার সময় যে 100 কোশ্চেন কালকে ডিসকাস করলাম, সেখান থেকে এই প্রশ্নটা সেম টাইপের প্রশ্ন তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতেও এসেছে। তো এখানে অ্যান্সার করো এটা, সোডিয়াম কার্বনেটের অণুতে ড্যাশ পরমাণু থাকবে 6টি। কারণ কি? কারণ দেখো সোডিয়াম কার্বনেট এর ফর্মুলা হচ্ছে Na2CO3, Na2CO3, এখানে দুটো, এখানে কিছু নাই মানে একটা, এবং এখানে তিনটে, তার মানে 2 একে 3, 3 3 6, 6টা পরমাণু রয়েছে। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নিজের কোন কোষটি কেবল প্রাণী কোষে পাওয়া যায়? তো এগুলোর মধ্যে কোনটি কেবলমাত্র প্রাণী কোষে পাওয়া যায়? তো সেটা হয়ে যাচ্ছে সেন্ট্রোজোম, অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। একটি বস্তু যার ভর হলো 12 কেজি, সেটি মাটি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় রয়েছে। বস্তুটির স্থিতিশক্তি যদি 480 জুল হয়ে থাকে, তাহলে মাটি সাপেক্ষে এর উচ্চতা। এই টাইপের প্রশ্ন দেখবে, যাই হোক ফর্মুলা তোমার জানা আছে, যতগুলো ডাটা দেওয়া থাকবে দেখবে একটা ডাটা দেওয়া থাকবে না, সেটা তোমাকে বার করতে হবে। তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে 4 মিটার। খুবই সহজ, দেখে অনেকটা বড় লাগতে পারে কিন্তু মুখে মুখে হয়ে যাবে। ডাটা কি দিয়েছে? 480 জুল স্থিতিশক্তি দিয়েছে, ভর 12 কেজি, জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, উচ্চতা তোমাকে বার করতে হবে। আমরা জানি কি যে স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ, এই ফর্মুলাটা আমরা প্রত্যেকে জানি। তাহলে এবার এখানে জাস্ট ভ্যালু পুট করবো। স্থিতিশক্তি হচ্ছে 480 জুল দেওয়া রয়েছে, এম এর ভ্যালু 12 কেজি, জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ বার করতে হবে। তাহলে 480 ইকুয়াল টু হচ্ছে 12 ইন্টু 10 ইন্টু এইচ, তাহলে এইচ ইকুয়াল টু লিখতে পারো 480/12 কে 10 দিয়ে গুণ করলে হয় 120, 480/120 ইকুয়াল টু হচ্ছে 4 মিটার, উচ্চতা হচ্ছে 4 মিটার। অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার। রোধাঙ্ক মানে যে রেজিস্টিভিটির এসআই একক হলো কি? তো এটা ভেরি ইম্পর্টেন্ট। রোধের একক তো আমরা জানি ওহম, কিন্তু রোধাঙ্ক বা রেজিস্টিভিটি এর একক হলো কি? এর একক হচ্ছে তোমাদের ওহম মিটার। তো এটাও মনে রাখবে, তোমাকে কনফিউজ করার জন্য এটাও দিয়ে দিতে পারে। তো অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। একটি উত্তল দর্পণের সামনে অসীম আর দর্পণের মেরুর মাঝখানে একটি বিন্দুতে একটি বস্তু রাখা আছে, তাহলে গঠিত প্রতিবিম্ব কেমন হবে? সেম টাইপের প্রশ্ন অনেকগুলো ঘুরিয়ে ফিরে তোমাদের এসছে, দেখবে তখন তোমরা যখন 3000 জেনারেল সায়েন্স কোশ্চেন গুলো পড়বে, শিফট ওয়াইজ পড়বে, তখন দেখবে একই টাইপের প্রশ্ন ঘুরিয়ে ফিরে অনেকবার এসেছে। তো এখানে হচ্ছে অসৎ এবং ক্ষুদ্র প্রতিবিম্ব সৃষ্টি হবে। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো এটা তোমাদের হোমওয়ার্ক আজকের, যে ম্যালাপিজিয়ান নালিকা হলো ড্যাশ বৈশিষ্ট্য। তো ম্যালাপিজিয়ান নালিকা কাদের বৈশিষ্ট্য সেটা তোমাদের হোমওয়ার্ক। এটা তোমাদের এনটিপিসি সিবিটি 2 পরীক্ষায় এসেছিল, লেভেল 4 এর সেট 1 এ এসেছিল, মানে যে 10/5/2022 ফার্স্ট শিফটের পরীক্ষা এসেছিল। তো অবশ্যই এগুলো অ্যান্সার করো, এবং আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। এই স্টাডি মেটেরিয়াল গুলো তোমাদের জন্য অ্যাভেলেবেল, হাতে এখন 1 মাস টাইম আছে। পুরো কমপ্লিট করতে পারলে অবশ্যই কমপ্লিট করে নিও। ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা প্লেলিস্টও পেয়ে যাবে, পিডিএফ লিঙ্কও পেয়ে যাবে। ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কেউ পিডিএফ গুলো বাই করতে চাও, এই নাম্বারে আমাকে মেসেজ করবে। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।